আশা করে সবাই তুলেন একটু, আশা করে রিসিভ কপি হইল। আইনের শাসন থাকলে আমার রিচ অ্যাক্ট তৈবান্দল পাবলিক গ্যাদারিং অন দ্য ডেট অফ 25 জানুয়ারি 2026 রেবতী ত্রিপুরা। কি আর বলবো, জুমলা মিথ্যা আর মিথ্যা, যেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে দেখলাম। ঘুমের থেকে উঠলেই মিথ্যা আর মিথ্যা, রাজ্যের মধ্যে দেশের মধ্যে মিথ্যা মামলা, মিথ্যা কথা, মিথ্যা প্রচার। আজকে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আমি দেখলাম মিথ্যা ঠকানো এর নাকি উনি প্রিন্সিপাল ইউনিভার্সিটি খুলবেন। ওইটার মধ্যে দেখলাম কেউ মিস কল দিলে চাকরি, কেউ 10,323 को नौकरी मिलेगा ही मिलेगा, घुमा घुमा के सालाना चालाना, কেউ এই বলছে, কেউ বলছে 50,000 চাকরি। তো এই করতে করতে কিছুদিন আগে আমি ত্রিপুরার মধ্যে যে অন্যায় হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে ত্রিপুরা একট বাস্তবায়ন হচ্ছে না, এর বিরুদ্ধে আমি দিল্লিতে পেদল যাত্রা করলাম। এর সমস্যার সমাধান তো কেউ করেইনি ত্রিপুরাসাদের, বরঞ্চ আমার ঘরে নোটিশ এসে পড়েছে, একটা ফলস নোটিশ। পরে দিয়ে জানতে পারলাম ফলস নোটিশের কোনো উত্তরই নাই এসডিএম সাহেবের কাছে। এখন আমি মামলা করবো আবার ওনাদের বিরুদ্ধে। মিথ্যা হলে তো আমি ছাড়তাম না। কয়েকদিন পরে দেখলাম ঠিক আছে, এখানে বস্ত্র বিতরণ করে সেরা ত্রিপুরাসাদ জনগণদের একটা ভুলভাল বোঝানোর একটা জনসভা হবে, বস্ত্র বিতরণ বলবো না, জনসভা। তো এখানে দেখতে পেলাম বস্ত্র বিতরণ করিয়ে ওইখানে ত্রিপুরাসা একট দেওয়া হবে না বললেন মাননীয় মুখ্যমন্ত্রী। ত্রিপুরাসাদের বিরুদ্ধে আমি আছি উনি বক্তৃতাতে বললেন। ভালো কথা, ত্রিপুরাসাদের নিজে ইংলিশে লিখবেন, নিজে ইংলিশে পড়াশোনা করবেন, সব ঠিক আছে, কিন্তু ত্রিপুরাসারা ওই ইংলিশ অক্ষর দিয়ে ইংলিশ মিডিয়ামে পড়লেও ইংলিশ অক্ষর দিয়ে পরীক্ষা দিতে পারবেন না, এটা উনি বললেন। কিছুদিন পরে মাধ্যমিক 12 হবে, দেখবেন ত্রিপুরাসাদের অবস্থা। এরই মধ্যে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, এরই মধ্যে রেবতী বাবু অতি উৎসাহে আমাকে গালিগালাজ করতে গিয়ে ওনারা বিভিন্ন অঙ্গভঙ্গি করে প্রায় আমাকে গালিগালাজ করেন, কিন্তু আমি প্রায় 2-3 মাস সহ্য করলাম। কিন্তু এখন সহ্য সীমারেখার বাইরে চলে গেল, লক্ষ্মণ রেখা পার হয়ে গেল। উনি বললেন আমি নাকি দিল্লিতে আন্দোলন করে এসে জনগণের টাকা দিয়ে আমি বাড়িতে এসে একটা নতুন গাড়ি ক্রয় করলাম। কিন্তু আমি জানি এই দিল্লি থেকে আমি আসার পর এই গত 6 মাসে আমি না, আমার মা না, আমার বাবা না, আমার ওয়াইফ না, আমার 14 গোষ্ঠীতেও কেউ নতুন গাড়ি কিনছে না। কিন্তু তাই না কইলেন আমি নতুন গাড়ি কিনছি। তো এটা কোনান থেকে সোর্স পাইলেন, কোনান থেকে উনি এই বক্তব্যটা দিলেন? এটা তো একজন মাননীয় এমপি, প্রাক্তন এমপি হইয়া, এত বড় নেতা হয়ে উনি এটা প্রমাণ করুক। প্রমাণ না করলে আর সারাসারি নাই। আমি তো ওনার বাড়িতে যাবো কিছুদিন পরে। আবার উনি আরও কইলেন আমি নাকি রাবার বাগান কিনছি। রাবার বাগানও আমার 14 গোষ্ঠীতেও কিনছে না এই 6 মাসে। তো এটা উনি প্রমাণ করুক কোনানে কিনছি। তারপরে উনি কইলেন খুব হাস্যকর ব্যাপার, আমি ভারতবর্ষের বাইরে কোনো দিন বিদেশ ভ্রমণ করছেও না। একদিন খালি ভুটান গেছিলাম, এটা তো পাসপোর্ট লাগে না, এটা ওই 4-5 বছর আগে। উনি কইলেন আমি নাকি বিদেশে ভ্রমণ করছি, আমার তো পাসপোর্টও নেই, আমি কেমন বিদেশে ভ্রমণ করব? তো এইসব মিথ্যা উনি যে প্রচার করছেন, এইটা ভিডিওর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে প্রচার হইলে এটা তো আমার মানহানি হইল, এটা তো আমি সহ্য করতে পারলাম না। এই লেগেই আমি ওনার বিপক্ষে এই মানহানি মামলা করতে আজকে বাধ্য হলাম। উনি এটা কোর্টের মধ্যে জবাব দিক যে আমি কোনানে গাড়ি নতুন কিনলাম, কোনানে আমি রাবার বাগান কিনলাম, কোনানে আমি বিদেশ ভ্রমণ করলাম আমি বিনা পাসপোর্টে, এটা উনি প্রমাণ করুক। আর একটা কথা, কোনো সারাসারি নাই, এফআইআর করলেও ওনাদের বাড়িতে আমি যাব। আমি জানি মুখ্যমন্ত্রী মানিক সাহার কোয়ার্টারের সামনেই জিষ্ণু দেববর্মা মাননীয় প্রাক্তন ডেপুটি সিএম, এখন বর্তমান রাজ্যপাল, উনি যে কোয়ার্টারে থাকতেন, এখানেই প্রাক্তন সাংসদ, এখন উনি এখানে থাকেন। আমি 1 সপ্তাহ বা 10 দিন সময় চাইলাম, ওনাদেরকেও সময় দিলাম, ওনারা ক্লিয়ার করুক, নতুবা আমি ওনাদের বাড়িতে যাইতে বাধ্য হমো যে জিগাইতে। মিডিয়া টিডিয়া লয়ে আমি যাবো। এবং শুধু এটা না, ওনাদেরকে আমি একটা অফার দিলাম, হুমকিও দিচ্ছি না, অফার দিলাম, আমি বিজেপিতে জয়েনিং করালাম। উনি যদি প্রমাণ করতে পারেন আমি নতুন গাড়ি কিনছি, দিল্লির থেকে আয়া রাবার বাগান কিনছি, আমি বিদেশে ভ্রমণ করছি, তাহলে আমি বিজেপিতে জয়েনিং করুন, সবাই লই আমি কম, সবাই বিজেপিতে চলো।
আরও একটা জিনিস, মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় ওই এখানে ভাষণ দিলেন, গতকালকেও ভাষণ দিলেন, প্রায় ভাষণ দিলেন। এডিসিতে নাকি উনি এডিসির যে দপ্তরগুলিতে উনি নাকি 6,500 কোটি টাকা উনি পাঠাইলেন গত 25-26 অর্থ বছরে। তো আমরা হতবাক, 6,500 কোটি টাকা এডিসির মধ্যে এত কাজ নাই, পয়সা নাই। পরে দিয়ে আমি এডিসির মাননীয় কার্যনির্বাহী সদস্য CM পূর্ণচন্দ্র জমাতিয়াকে আজকেও কল করলাম, ওই কত টাকা রিসিভ হয়েছে জিজ্ঞাসলাম। উনি কইলেন মাত্র 670 কোটি টাকা না কত রিসিভ হইলো এই বছরে। তো কাগজ দিতে পারবেন নি জিজ্ঞাসলাম, উনি কইলেন কাগজ দিয়ে দিব কত টাকা রিসিভ হয়েছে। তো উনি তো রেডি আছে, 650 কোটি টাকা যেটা এডিসিতে রিসিভ হয়েছে ওই কাগজ কালকে দিয়ে দিব, ওই কাগজটা আমি নিমু। তো মানিক সাহা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় 6,500 কোটি টাকা যদি এডিসিকে দিয়া থাকে, উনিও কাগজ দিক। কয়েকদিন আগে বিধানসভাতে মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা প্রশ্ন তোলার চেষ্টা করলেন, কিন্তু উত্তর দিতে পারলেন না, প্রশ্নও অ্যাকসেপ্ট করা হলো না। গভর্নর হাউসে গেলেন, 6,500 কোটি টাকার হদিস নাই। মিস কলের যেমন হদিস নাই, গোমূত্র পান করার পরে যেমন আর কিছু হদিস নাই, ঠিক সেইভাবে মিস কল দেওয়ার পর এই সালানা घुमा के চালানা बीजेपी में वोट नहीं देना ऐसा बोलने के बाद ওই 6,500 কোটি টাকার এখন হদিস নাই। তা আমি তো চাই বিজেপিতে আমরা করতাম, আমি বিজেপিতে যোগদান করুম মুখ্যমন্ত্রীজি, আমি উৎসাহিত আছি। 6,500 কোটি টাকা যদি আপনারা দিয়া থাকেন, আমি যদি গাড়ি কিনিয়া থাকি, আমি আপনারা যদি আসতে লজ্জাবোধ পান আমার বাড়িতে, আমার ইশারায় যদি আসতে লজ্জাবোধ পান, আমি যাবো আপনার বাড়িতে কোয়ার্টারের সামনে। আপনারা যদি অ্যাপয়েন্টমেন্ট না দেন, আপনার বাড়ির সামনে কোয়ার্টারের সামনে দরকার লইলে আমি চা খাই সেরা একদিন দাঁড়াবো। আপনারা এসে আমার কাগজটা দেখান, আমরা বিজেপিতে জয়েনিং করে নেবো। আমরা সবাই বিজেপিতে জয়েনিং করতে ইচ্ছুক, কিন্তু 6,500 কোটি টাকার ওই কাগজটা দেখান, আমি কোনানে গাড়ি কিনলাম এটা দেখান, তাইলে আমরা বিজেপি জয়েনিং করে নেবো। অফার দিলাম ওনারা, এটাই। আমরা সবাই রেডি আছি।